করি একটু যে পশ্চিমবঙ্গের নির্বাচনে মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন শুভেন্দু মুখোপাধ্যায়। তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের মোটামুটি ভরাডুবি হয়েছে সেখানে, সেরকম খবর আমরা পাচ্ছি। যেই শুভেন্দু যখন মানে আওয়ামী লীগ পতনের পর বলেছিলেন, মানে আপনি সেই একটা বিশ্লেষণ করবেন নিশ্চয়ই যে সেখানকার নির্বাচন সম্পর্কে আপনার ছোট্ট মূল্যায়ন যদি থাকে, কিন্তু মূল যে আমার প্রশ্ন সেটি হচ্ছে যে শুভেন্দু মুখোপাধ্যায় বলেছিলেন যে শেখ হাসিনা ওয়াজেদ তিনি বৈধ প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসেবেই তিনি ঢাকাতে সসম্মানে ফিরবেন, তাকে স্যালুট জানিয়ে গ্রহণ করতে হবে, এরকম একটা কথা তিনি বলেছিলেন। এবং অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসকে বলেছিলেন অবৈধ সরকার। এখন তিনি পশ্চিমবঙ্গের ক্ষমতায়, বিষয়টা আসলে কেমন? আওয়ামী লীগের অনেকে বেশ সেলিব্রেট করছে মনে হয় বিষয়টা। পশ্চিমবঙ্গের দায়িত্ব পাওয়া মানে তো আর ভারতের দায়িত্ব পাওয়া না। ভারতে তো বিজেপি আগে থেকেই দায়িত্বে ছিল। অতএব বিজেপি পশ্চিমবঙ্গে দায়িত্ব পেয়েছে মানে পশ্চিমবঙ্গের শাসনে পরিবর্তন আসবে, পশ্চিমবঙ্গে মানুষের ভাগ্য নিয়ন্ত্রণে নতুন ধরনের কর্মসূচি কিংবা নতুন ধরনের বিষয়াবলী যুক্ত হবে। কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তার পশ্চিমবঙ্গে বিজেপি জেতা না জেতার সাথে নির্ভর করে না, বরং উল্টোটা ঘটার সম্ভাবনা বেশি। ওখানে বিজেপি জিতে যাওয়ার ফলে নিশ্চয়ই তিনি নিজের ভেতরে আরো কিছু কথা বলেছেন যে লোকজনকে পুশ ব্যাক করা হবে, বহু মানুষকে ফেরত পাঠাতে হবে, তারপরে অনেক মানুষ অবৈধভাবে পশ্চিমবঙ্গে আছে যারা আসলে বাংলাদেশের নাগরিক, এবং এই ইলেকশনের আগে তো তারা প্রচুর মানুষের এই ভোটের অধিকার ক্ষুণ্ণ করেছেন। তারা তো প্রচুর মানুষের ভোট দেওয়ার বিষয়টিকে বাতিল করে দিয়েছেন। এই কাজগুলি তো তারা করেছেন। ফলে যা ঘটবে সেটা হচ্ছে যে আমাদের সীমান্তবর্তী এলাকায় আমাদের সঙ্গে হয়তো আগের চাইতে আরো বেশি কঠোরতা অবলম্বন করা হবে। যত সহজে আমরা এইখানে ভারত থেকে বিভিন্ন বিষয় মানে চলে আসতো সীমান্ত ক্রস করে, বিশেষ করে একটি বিশেষ প্রাণী, যে প্রাণীটা আমরা খাই এবং তারা খায় না, তো সেই বিশেষ প্রাণীর যাতায়াতে হয়তো অসুবিধা দেখা দিতে পারে, এইগুলি শুরু হতে পারে। কিন্তু মানে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের মানে ওঠা নামা এটা কিন্তু আসলে পশ্চিমবঙ্গের ক্ষমতায় কে থাকলো না থাকলো তার সঙ্গে কিছু আসা যায় না, কেননা ভারতে তো বহুদিন ধরেই বিজেপি ক্ষমতায় আছে। কিন্তু তাহলে মানে আপনি এই যে আওয়ামী লীগের অনেকেই যে বিষয়টাতে আনন্দিত হচ্ছে, এটাকে আপনি কি বলবেন? আমার মনে আছে যে যখন ট্রাম্প ক্ষমতায় আসলো, রিপাবলিকানরা জয়ী হলো, তখনও তারা একরকম সেলিব্রেট করেছিলেন। আবার যখন বিজেপি সেই প্রথমবার মোদি প্রধানমন্ত্রী হলেন, তখন বিএনপি এটাকে খুব উদযাপন করেছিল। মানে করে তো কিছুই কি লাভ হয় না তাদের? মানে কেন তাহলে তারা এটাকে রাজনৈতিক দেউলিয়াত্বের এটা হচ্ছে একটা প্রকাশ। একটি দল তার নিজের সংগঠনকে পুনর্গঠন করা কিংবা নিজের সংগঠনের ভেতরে শৃঙ্খলা ফিরিয়ে আনা অথবা রাজনৈতিক ভাবে তার অস্তিত্বকে প্রকাশ করা, সেগুলি না করে কোথায় কে জিতলো আর হারলো সেটা দিয়ে নিজেদের ভাগ্য ঠিক করছে, এটা যে একটা দেউলিয়াত্ব, সেটা হচ্ছে তার প্রকাশ। সেটা বিএনপি আনন্দ করলো না, আওয়ামী লীগ আনন্দ করলো না, জামাত আনন্দ করলো অথবা দুঃখ পেলো, যে এইসব বিষয়ে আনন্দ এবং দুঃখ পায় সেই আসলে নিজের শক্তির উপর আস্থা হারিয়েছে এবং অন্য কারো ছায়ার তলে বসে থেকে ভবিষ্যতে কিছু পরিকল্পনা করছে, এরকম একটা মানে বিষয় আর কি। মানে ওই যে একটা গান ছিল ছোটবেলায় আমাদের, যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। তো আসলে নির্বাচন হয়েছে পশ্চিমবঙ্গে, ভালো মন্দ নিয়ে চিন্তিত থাকবে পশ্চিমবঙ্গের নাগরিকেরা। সেইখানে আমরা বা আমাদের কোনো লোকজন যদি এটা নিয়ে বেশ খুশি অথবা দুঃখ পায়, তাহলে বুঝতে হবে যে তাদের নিজেদের ত্রুটি আছে। কিন্তু আমাদের যে বাস্তবতা, ধরেন গ্রাম বাংলার বাস্তবতা যদি বলি, পাড়াপড়শি কিন্তু বিয়ে ভেঙেও দিতে পারে, যার বিয়ে তার খবর। এই বাস্তবতা আমরা তৈরি করেছি শারমিন, এই বাস্তবতা আমরা তৈরি করেছি। এটা যদি আমরা ঠিক মতো রাজনীতি করতাম এবং আমাদের রাজনৈতিক দলগুলি প্রকৃত অর্থে জনগণকে আস্থায় নিয়ে জনগণের মন জয় করে রাজনীতি করার চেষ্টা করতো, তাহলে তো এইসব জিনিস চিন্তা করতে হতো না। বিজেপি চিন্তা করে পাকিস্তানে কে ক্ষমতায় আছে, কিন্তু কংগ্রেস চিন্তা করে আফগানিস্তানে কে ক্ষমতায় আছে, মানে বা নেপাল বা ভুটানে কে ক্ষমতা আছে, চিন্তা করতে হয় তাদের নির্বাচনের সময়। তাহলে আমাদের কেন চিন্তা করতে হবে? কিন্তু আমাদের যে একটা দেউলিয়াত্ব আছে, এটা তো একটা বাস্তবতা। মনে হয় যে পাড়াপড়শি বা প্রভাবশালী রাষ্ট্রগুলোর প্রভাব আসলে পড়ে কিনা বাংলাদেশের রাজনীতিতে? আওয়ামী লীগের আসলেই খুশি হবার কিছু আছে কিনা, বা কোনো দলের দুঃখ পাবার কিছু আছে কিনা? ধরেন আপনি একটি পুষ্টিহীন শরীর নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা নাই। এখন এরকম যদি একটা শরীরের অবস্থা আপনার, তা তো সকল কিছু আপনাকে প্রভাবিত করবে। একটা মাছি উড়ে গেলে আপনার হাঁচি আসবে, একটা মশা কামড় দিলে আপনার ম্যালেরিয়া হয়ে যাবে, কারণ আপনার নিজের কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা নেই, আপনার কোনো শক্তি নাই, আপনি দুর্বল, আপনি
হতদরিদ্র, আপনি পুষ্টিহীন, আপনি শক্তিহীন। তো এই অবস্থা যদি রাজনৈতিক দলগুলির হয় তাহলেই তো প্রভাবটা বিস্তৃত হয়, না হলে প্রভাব কেন বিস্তৃত হবে, কি কারণে? ভারতীয়রা কি আমাদের ইলেকশনে এসে ভোট দেয়? ভারতীয়রা কি আমাদের বিপদে আপদে আমাদেরকে অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য করে? ব্যাপারটা তো সেরকম নয়। আমাদের একটা বাণিজ্য সম্পর্ক আছে, আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে, আমাদের এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, আত্মীয়তার সম্পর্ক আছে। প্রচুর মানুষ পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় থাকেন যাদের আত্মীয়রা একসময় বাংলাদেশে থাকতেন, আবার এইখানেও অনেকে থাকেন যারা একসময় পশ্চিমবঙ্গে থাকতেন। মুর্শিদাবাদ, কলকাতা থেকে প্রচুর মুসলিম মাইগ্রেট করেছেন এখানে, বিহার থেকে, আসাম থেকে মুসলিমরা এসেছেন না। আমাদের মৌলানা ভাসানী কোথাকার লোক, তাই না? উনি তো মাইগ্রেটেড লিডার, উনি তো এই অঞ্চলের নেতাই ছিলেন না, উনি তো আসামের নেতা ছিলেন, তাই না? তো তাহলে আমাদের নজরুল কোথাকার, আমাদের জাতীয় কবি, উনি তো এই অঞ্চলে জন্মান নাই, উনি তো ওই অঞ্চলে জন্মেছেন। তো অতএব আমাদের মধ্যে একটা সাংস্কৃতিক, আত্মীয়তা, অর্থনৈতিক এবং নানান ধরনের সম্পর্ক আছে, যেটা থাকাই স্বাভাবিক। কেননা এই পুরো বাংলা বেঙ্গল ছিল, কিন্তু এই বেঙ্গল থেকে আমরা কি পশ্চিমবঙ্গের নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারি? তাহলে ওরা পারবে কেন আমাদের এখানে? ঘটনাটা এরকম আর কি। আপনি দিয়েছেন বলে হয়েছে, আপনি নিজের ব্যক্তিত্ব, নিজের রাজনীতি, নিজের কিছু রাখতে পারেন নাই, কারণ আপনি দুর্বল, আপনি ক্ষমতাহীন, আপনি আসলে আপনার ব্যক্তিগত ক্ষমতা নাই। তাহলে এখন মানে এখনকার বাস্তবতায় প্রভাব কেমন? কারণ ধরেন অতীতে তো আমরা শুনেছি যে ধরেন আওয়ামী লীগকে ক্ষমতায় আনা বা তাদের ক্ষমতায় রাখা, এর পেছনে ভারতের প্রভাব। এবারও এমনকি জামায়াত বলছে যে বিএনপিকে ক্ষমতায় এনেছে ভারত, এরকম বক্তব্য বলছে। মানে বাংলাদেশের নির্বাচন মানেই ভারতের নামটা উঠে আসেই কোনো না কোনোভাবে। ফলে এবারে এখনকার বাস্তবতা আসলে প্রভাব কি? এখন কে কাকে ক্ষমতায় এনেছে যদি বলতে হয়, আওয়ামী লীগের বিষয়টা কি ছিল? আওয়ামী লীগ নিজে কিন্তু বলে নাই প্রথমে যে ভারত তাকে ক্ষমতা এনেছে, কিন্তু প্রণব মুখার্জি তার বইয়ের মধ্যে লিখে দিয়ে কিন্তু উনি আওয়ামী লীগকে প্রথম ডুবালেন আর কি। তারপরে দেখা গেল উনি আসলেন, উনি বসে থাকে আর তার চারপাশে ভৃত্যদের মতো পিছনে সব দাঁড়িয়ে থাকে, সমভাবে বসে তার সাথে কেউ একটা ছবি তোলে না, উনি বসা সবাই দাঁড়ান, এরকম একটা ছবি আপনার মনে আছে? এইভাবেই ন্যারেটিভটা বিল্ড আপ হয়েছে, এইভাবেই ধীরে ধীরে এমন একটা নতজানু ভঙ্গি তৈরি হচ্ছে, যে ভঙ্গিটা যতটা না তার চেয়েও বেশি নতজানু করে ফেলেছে মানুষের পারসেপশনে, মানুষের চিন্তার মধ্যে আছে ব্যাপারটা এরকম যে হ্যাঁ ওনারা বসিয়ে দিয়েছে। ঠিক একইভাবে জামাত এটা বলবেই, কারণ জামাত হেরে গিয়েছে। জামাত যদি এখানে বসতো তাহলে কি এটা তাদের ইচ্ছার বিরুদ্ধে বসেছে এই কথা বলতো? তা কিন্তু বলতো না। অতএব এগুলো হচ্ছে রাজনৈতিক ন্যারেটিভ। এটা এখন জামাত বিএনপির বিরুদ্ধে বলছে, কিন্তু বিএনপির বিরুদ্ধে জামাতকে এটা প্রমাণ করতে হবে। জামাত ইসলাম যদি এটা প্রমাণ করতে পারে যে না এরকম কেউ বসিয়ে দিয়েছে, তাহলে ওনারা যে এত রাজনীতি করলেন, ওনারা যে আধিপত্যবাদ বিরোধী কথাবার্তা বললেন, তাহলে জনগণ সে আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ালো না? ব্যাপারটা কি এরকম নাকি উল্টাটা? জামাত ইসলামের কথাবার্তায় অনেক অযৌক্তিকতা আছে। আমি ওনাদের প্রতি আমার একটা স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, ওনারা যদি বিতর্ক আর একটু ভালো করে শিখতে চান, আমি বিনা পয়সায় শেখাবো, কিন্তু এইসব কুটতর্ক করার কোনো দরকার নাই। আমি তো এমনিতেও বিতর্ক শিখে কখনো পয়সা নেই নাই, না ভাবছি তাদের কাছ থেকে কিছু হাদিয়া নেওয়া উচিত। কেন তাদের কাছ থেকে নেবেন? কেন কিছু নেওয়া উচিত? এরা ধরেন এরা বেহেশতের টিকিট বেচতে পারে, তারপর চিন্তা করেন বেহেশতের জমি জমা আছে। সাধারণত তো মানে আমাদের মতো মানুষের তার বেহেশতে জমি জমা আছে এটা বলার কোনো উপায় নাই, তাই না? একটু জায়গা নিতে পারেন বড় জমি। না সেই জন্য যারা বেহেশতে জমি কিনতে পারছে তারা আমাকে 2-4 টাকা পয়সা বা আমাদের মতো লোকদেরকে দিবে ইহকালে। জি, এরকম একটা কথা একটু মানে ধরেন বেগমপাড়া যার জমি আছে তাকে কি আপনি ফ্রি দেওয়া উচিত? বেগমপাড়া যার জমি জমা আছে তাকে কি ফ্রি কোনো কিছু দেওয়া উচিত? ওরকম চিন্তা করেন, পাড়াটা কোথায়? বেহেশতে, তাদের পাড়া বেহেশতে, টিকিট বিক্রি করতে পারে। তো এরকমদের কাছ থেকে আমি অল্প কিছু হাতিয়ে নিয়ে আমি তাদেরকে বিতর্ক সম্পর্কে শেখাতে চাই, আমি গ্যারান্টি সহকারে শেখাবো। এসব আবল তাবল কথা আর বলবে না ইনশাল্লাহ। আচ্ছা, আপনার এই প্রস্তাব তারা আসলে আমলে নেয় কিনা বা আমার মনে হয় এটা শেখা উচিত কিনা নিশ্চয়ই দেখা, কারণ এইসব আবল তাবল তর্ক দিলে না, এইসব যুক্তি দিলে মানুষ হাসে। মানে এইটাই তো সমস্যা, এই আবল তাবল যুক্তি। মানুষ হাসলে হয়তো সওয়াব হয়, মানুষ হাসলে হয়তো তাদের সওয়াব হয়। মানে ভারত, সেটাও একটা শুনে এসেছি। এখন বিএনপি কে ক্ষমতায় এনেছে ভারত, সেটাও শুনছি। ভারতই ভারত, মানে জামাত যতদিন ক্ষমতায় না আসবে ততদিন তারা এটা বলেই যাবে যে আসে সেই ভারত। আচ্ছা, জি। এবার ওনারা মনে করে যে ভারতের হুকুমে এখানে গাছের পাতা নড়ে। ব্যাপারটা এরকম না, আসলে ব্যাপারটা আসলে এরকম নয়, কিন্তু ওনারা সেটা মনে করে, কারণ এটাই তাদের রাজনীতি। এইটাই তাদের রাজনীতি ছিল, শুরুর থেকে এইটাই ছিল রাজনীতি। এই রাজনীতি তারা অব্যাহত রাখবে। এখানে যেই ক্ষমতায় বসুক, ওনারা ছাড়া যেই বসুক, তারা বলবে যে এটা অমুকে বসিয়ে দিয়েছে, তমুকে বসিয়ে দিয়েছে, বলতে থাকবে এটা।
জি, এখন একটু বিএনপির একজন এমপির কথায় আসি। বিএনপি নেতা এমপি বরকতুল্লাহ বুলু তিনি বলছেন, তিনি জামাতকে ইঙ্গিত করেই বলছেন যে যারা বেহেশতের টিকিট বিক্রির কথা বলে ধর্মের অপব্যাখ্যা করে এবং হাজার হাজার টাকা দিয়ে ভোটের চরিত্র নষ্ট করেছে, মানে স্পষ্টভাবে জামাতকে ইঙ্গিত করে বলছেন যে আগে আপনাদের 10 টাকা চালান ছিল না, এখন 10 কোটি টাকা চালান হয়ে গেছে। এই টাকার উৎস কি, এই প্রশ্ন তিনি করে নিজেই বলছেন এই টাকা আসছে, এই টাকা পেন্টাগনের টাকা, এটা ইহুদি ফান্ডের টাকা। আপনি কি একটু এই বিষয়ে আপনি বলবেন যে মানে সরাসরি পেন্টাগনের টাকা ইহুদি ফান্ডের টাকা হিসেবে তিনি অভিযোগ করছেন, এমন কথা কিন্তু শেখ হাসিনাও বলতেন যে টাকার উৎস কি, টাকা এসেছে যুক্তরাষ্ট্র থেকে। আপনি কি বলবেন? জামাত ইসলাম আওয়ামী লীগের বিরোধিতা করতো এবং জামাত ইসলাম বিএনপির সাথে ছিল। আওয়ামী লীগের বিরোধিতা করার জন্য তারা যা বলতো, এখন যেহেতু বিএনপি ক্ষমতায়, তারা বিএনপি কে আওয়ামী লীগের জায়গায় বসিয়ে ওই একই বিরোধিতা করছে। তাহলে সে একই বিরোধিতা, একই যুক্তির বিরুদ্ধে আওয়ামী লীগ যেটা বলতো সেটাই তো বলতে হবে। আমি কি আপনাকে বিষয়টা বোঝাতে পেরেছি? আচ্ছা, আওয়ামী লীগ যা বলতে তাই জামাত ইসলাম আগের সমালোচনাটা করছে শুধু আওয়ামী লীগের জায়গায় বিএনপি কে রেখে করছে, বিএনপিও ঠিক ওই উত্তরটা একইভাবে দিচ্ছে। আচ্ছা, তাহলে পরিবর্তনটা কিছু হলো না, তর্কের পরিবর্তন হয় নাই। তর্ক তো আসলে আমাদের দেশে হয় না। আমাদের এখানে কিন্তু যুক্তিশীল প্রতিবাদ বা যুক্তিশীল বিরোধিতা হয় না। যুক্তিশীল বিরোধিতা হলে তো একটা যুক্তি কেউ দেওয়ার পরে ওইটার বিরুদ্ধে দাঁড়াতেই পারতো না, বা অনেক কষ্ট হতো ওইটার উত্তর দিতে। আমাদের এখানে যা হয় বাগাড়ম্বর, এক ধরনের রেটরিক ভিত্তিক রাজনীতি। কিন্তু তাহলে রেটরিক ভিত্তিক বক্তৃতা, এটা রেটরিক ভিত্তিকের মধ্যে বাস্তবতা নাই, মানে পেন্টাগনের টাকা, ইহুদি ফান্ডের টাকা, বা ধরেন শেখ হাসিনা যেটি আচ্ছা এগুলা বলার সময় তারা বলবেন কেন? তারা যদি সত্যি এরকম হয়ে থাকে তারা প্রমাণ দিবে, তারা বলবেন যে এইভাবে এসেছে। প্রমাণ দিলেই বা কি হয়? প্রমাণ দিলে আমরা বুঝবো সত্য কথা। এইভাবে মুখে মুখে বললে তো হবে না। ধরেন আপনি চমৎকার একটা শাড়ি এবং চমৎকার একটা জামা পরেছেন, আমি বললাম এটা অমুকের টাকা, এটা বললেই হয়ে গেল? এটা তো আমাকে প্রমাণ করতে হবে যে অমুক দিয়েছে, তাই না? আমি আপনার রুচিবোধের প্রশংসা না করে, বা আমি আপনার যে ডিসিশন আপনার পোশাকের ব্যাপারে সেটার প্রশংসা না করে আমি বললাম যে এটা যত সুন্দরী হোক না কেন এটা তো অমুকের টাকা, ডোনাল্ড ট্রাম্প দিয়েছে, বললেই হয়ে গেল? এটা তো প্রমাণ করতে হবে। আমাদের দেশে তো এই কথাগুলি আমার ধারণা আপনি জন্ম থেকে শুনে আসছেন। আপনার অল্প বয়স, এই অল্প বয়সে আপনি এটাই শুনে আসছেন জন্ম থেকে, এইটাই বলে, তো সেইটাই বলছে। কিন্তু আজ পর্যন্ত তো কেউ প্রমাণ দিয়ে বললো না যে হ্যাঁ এইভাবে, তাই না? এই যে আন্দোলনটা হয়েছে, জুলাই আন্দোলন, আওয়ামী লীগ কি বলেছে? একই কথা বলে নাই, এটা পেন্টাগনের টাকা। এরা এখন বলছে ওইটা পেন্টাগনের টাকা, আবার এইটা পেন্টাগনের টাকা। মানে আলটিমেটলি আপনি বলার সময় হয় পেন্টাগন, নাইলে ভারত, নাইলে পাকিস্তান, 3-4টা দেশ আছে আমাদের, ঘুরে ফিরে এর মধ্যে থাকি আর কি। একসময় আমরা যখন ছোট ছিলাম তখন স্লোগান ছিল রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। এখন রুশ পরমাণু চলে আসাতে এখন আর কিন্তু বলবে না রুশ ভারতের, এখন শুধু ভারতের, বুঝছেন? কারণ পরমাণু বিদ্যুৎটা তো রুশ, এখন আর রুশ হবে না। হ্যাঁ, এমনিতে কিন্তু আমরা রুশিয়া টুশিয়া বলি না, স্লোগান দেওয়ার সময় আমরা বলতাম রুশ ভারতে। কেন রুশ? হ্যাঁ, আমাদের এখানে কেউ রুশিয়া বলে না, কিন্তু বাংলায় এটাকে কি কারণে যেন রুশ ভারতে মেলানোর জন্য হয়তো, না এটা বললে দিল খুশ হতো আর কি। আচ্ছা, বললো রুশ ভারতে। মানে আমি সারা জীবন